যেটা আমি বলবো, ট্রাইবেলদের সম্পর্কে তিনি কথা বলেছেন। ত্রিপুরায় বামফ্রন্ট সরকারের সময় ট্রাইবেলদের জন্য কিছু, তিনি একবারে চোখের জলে বুক ভাসাচ্ছেন, এটা কুমিরের কান্না। আচ্ছা, আমি অন্য কিছু বলার আগে একবার জিজ্ঞেস করি, উনি যেই রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী হলেন, গুজরাটে উপজাতির সংখ্যা কত? 1 কোটির উপর। তারা নিজের মাতৃভাষায় কথা বলতে পারে। অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল আছে, 6 শিডিউল না হোক 7 শিডিউল আছে, 5th শিডিউল আছে, বাড়ি ঘর জায়গা জমি। হ্যাঁ, এই যে আমরা লড়াই করে ডক্টর মনমোহন সিংয়ের সরকারের কাছ থেকে বনভূমি অধিকার আইন আদায় করলাম, এটা গুজরাটে প্রধানমন্ত্রী আপনি বলতে পারবেন কয় লক্ষ পরিবারকে, কয় লক্ষ লোককে আপনারা দিয়েছেন? আমি উল্টো দিক থেকে বলছি, ট্রাইবেল এরিয়াজ অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল বামফ্রন্ট সরকার লড়াই করে ত্রিপুরায় চালু করেছে। প্রথম 7 শিডিউল, ডক্টর দেশাই ছিলেন তখন ভারতবর্ষের প্রথম অকংগ্রেসী প্রধানমন্ত্রী। নৃপেন চক্রবর্তী, দশরথদেব গিয়েছিলেন তার সঙ্গে কথা বলে যে সংবিধান সংশোধন করে 6 শিডিউলের ভিত্তিতে ত্রিপুরাতে স্বশাসিত জেলা পরিষদ করতে হবে। উনি হাসতে হাসতে বলছেন, আপনারা জানেন এই সংবিধান সংশোধনের বিরুদ্ধে কথা বলাতে আমি জেলখানায় গেছি, লড়াই করে আমি বেরিয়ে এসেছি, সংবিধানের গায়ে আমি হাত দেবো না, তাতে যা আছে তাতে যদি আপনারা জেলা পরিষদ করতে পারেন কোনো আপত্তি নাই। বুঝে গেলেন, হি ওয়াজ এ হার্ড নাট। 7ম তফসিল আমরা করি, কিন্তু লড়াই ছেড়ে দেয়নি, লড়াই করি। আমার এখনও মনে আছে, উপনির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত হয়ে প্রথম বিধায়ক হিসেবে আমি বিধানসভায় যাই 1979-80-তে। কেমন না, সেখানে গিয়ে বেসরকারি প্রস্তাব আমরা আনি শাসক দলের পক্ষ থেকে, এবং সবাই মিলে এই প্রস্তাব গ্রহণ করা হয়, এবং কেন্দ্রের কাছে যখন পাঠানো হয়, ইন্দিরা গান্ধীর পক্ষে এটাকে অস্বীকার করা সম্ভব হয়নি। সংবিধান সংশোধন করে 6 শিডিউল হয়, ত্রিপুরা রাজ্যের ট্রাইবেল এরিয়াজ অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল 6 শিডিউলে হয়। 6 এবং 7 শিডিউলের পার্থক্য কি? 7 শিডিউলে হলে পর রাজ্য সরকার যে কোনো সময় এটাকে ভাঙতে পারেন, তার যদি অপছন্দ হয়, রাজনৈতিকভাবে যদি তিনি এটাকে গ্রহণ না করেন। কিন্তু 6 শিডিউল এটা করার কোনো সুযোগ নাই। এটার গ্যারান্টি হচ্ছে কনস্টিটিউশন, এবং দেশের রাষ্ট্রপতির পক্ষে প্রতিনিধিত্ব করছেন রাজ্যপাল, তার হাতে হচ্ছে ক্ষমতা। এই কারণেই আমরা এই দাবিতে লড়াই করেছি। আপনি এগুলি যদি না জানেন কিছু করার নাই, আর জেনে যদি চুপ করে থাকেন তাহলে তো কিছু বলার নেই। আপনি এখন কুমিরের কান্না কাঁদছেন না, নিজের রাজ্যের কথা মানুষকে বুঝতে দিচ্ছেন না। বলছেন শতভাগ ট্রাইবেল আসনে জিতেছেন, কি করে জিতেছেন মানুষ জানে না। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এই সমস্ত কথাবার্তা বলে মানুষের জীবনের চলন্ত সমস্যাগুলি থেকে চোখ ফিরিয়ে বিভাজনের বলিরেখা তৈরি করে ভোট বৈতরণী পার হয়েছেন। সব জায়গায় এটা করা যায় না। তাহলে দিল্লিতে 15 বছর থাকার পর ওখানকার এই যে কাউন্সিল নির্বাচনে জিততে পারলেন না কেন, হিমাচলে জিততে পারলেন না কেন, এগুলো অপেক্ষা করছে আপনাদের জন্য ভারতবর্ষের বিভিন্ন রাজ্য এবং ত্রিপুরাতেও, বলে রাখছি। কাজে এই জায়গায় দাঁড়িয়ে এই কথাটা আমার মনে হয়েছে একটু বলা দরকার, তার জন্য আমি বললাম। এডিসির অবস্থাটা কি? তাদের হাতে শুকিয়ে মারবার চেষ্টা করছে। বিজেপি জিততে পারেনি, অন্য একটা দল জিতেছেন অন্য স্লোগান নিয়ে। আপত্তিটা কি? সন্ত্রাসবাদীরা তো বন্দুকের নলের মুখে আসাম রাইফেলের বিশ্বাসঘাতকতার সুযোগ নিয়ে আমরা সরকারে থাকার সময় তার এডিসি দখল করেছিল, কিন্তু এডিসিকে তো আমরা অসহযোগিতা করিনি। টাকা পয়সা ভালো অফিসার দেওয়া থেকে আপনারা কি করছেন, আপনার সরকার কি করছে, এখানকার বিজেপি? আপনি জানেন না প্রধানমন্ত্রী, আপনার অঙ্গুলি হেলনের বাইরে এই সরকারটার ক্ষমতা আছে 1 ইঞ্চি তারা স্টেপ অ্যাডভান্স করতে পারে। শুকিয়ে মারার চেষ্টা করছে, তাতে কি হচ্ছে? ট্রাইবেলরা সবচেয়ে বেশি বিপন্ন। অনাহার, অর্ধাহার, অনাহার মৃত্যু, সন্তান বিক্রি। তাদের ছেলেরা বাইরে যাচ্ছে কাজের জন্য, বেঘুরে বেড়া যাচ্ছে, মৃতদেহ ফিরিয়ে আনতে পারছে না। জানেন আপনি এগুলো? বাধ্য হচ্ছে এই কথাগুলি আজকে বলতে। এখন এরকম একটা জায়গায় দাঁড়িয়ে উনি বলছেন ত্রিপুরা রুল অফ ল নাকি বামফ্রন্ট সরকারের সময় ছিল না, এবং মহিলাদের নাকি নিরাপত্তা ছিল না। হ্যাঁ, তা আমি জিজ্ঞেস করছি, আপনারা সরকারের আসার পর কি এখানে রুল অফ ল স্ট্রেংথেন হয়েছে? আপনি কি জানেন এখানে একদলীয় স্বৈরশাসন কায়েম করছে আপনার মদতপুষ্ট হয়ে আপনার দল বিজেপি। বিরোধী দলের অফিস খোলা, আপনারা যে ঘরে বসে আজকে এই প্রেস কনফারেন্সে আমার কথা শুনছেন, এই বাড়িও আক্রান্ত হয়েছে দিনের বেলা পুলিশের সামনে। এখান থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি কত দূর? 300 মিটার। এখান থেকে আমাদের ডাইরেক্টর জেনারেল পুলিশের হেডকোয়ার্টারটা কত দূর? 200 মিটার। কি ব্যাপার?
সংবাদপত্রের অফিস আক্রান্ত হয়েছে পরপর দুটো এই 100 মিটারের মধ্যে। আমি পেছনে যেতে চাইছি না। রুল অফ ল শেখাচ্ছেন, একদলীয় স্বৈরশাসন কায়েম করেছেন, বিরোধী দলের কণ্ঠস্তব্ধ করার চেষ্টা করছেন, ভোটের অধিকার হরণ করেছেন, ভোটকে প্রহসনে পরিণত করেছেন, জালিয়াতি করে একটার পর একটা নির্বাচন জবরদখল করার চেষ্টা করছেন। সর্বশেষ যে ভোট হলো 4টা বিধানসভার উপনির্বাচন, যে নির্বাচনে আগরতলায় একটা আসন থেকে বর্তমান যিনি মুখ্যমন্ত্রী তথাকথিত জয় হাসিল করেছেন, কি করে জিতেছেন মুখ্যমন্ত্রী নিজেও জানেন। 7টা মহকুমা থেকে 3 দিন আগে ছেলেদের এনে, আমি তো ছেলেগুলিকে দায়ী করছি না, মাসলম্যান হিসেবে ব্যবহার করেছে, তাদের ব্যবহার করে মানুষের ভোটের অধিকার হরণ করেছে। যারা বলছেন আরে আমরা তো মুখ্যমন্ত্রীকে ভোট দিতে যাচ্ছি, বলে সেই তো ঠিক আছে, কেন যাচ্ছেন, আমরাই তো আসলাম, আপনাকে কে বলেছে পরিশ্রম করতে? বলে না আমি যাব। গাড়ি ভেঙেছে, মাথা ফাটিয়েছে, হাসপাতালে পাঠিয়েছে, কি ব্যাপার? আপনি বলছেন রুল অফ ল, জঙ্গলের শাসন চলছে। আরে জঙ্গলেও কিছু শৃঙ্খলা আছে, ত্রিপুরাতে এই শৃঙ্খলা পর্যন্ত নাই। মহিলাদের কথা বলছেন, সবচাইতে বেশি বীভৎস আক্রমণের শিকার হচ্ছেন আমাদের মায়েরা বোনেরা। 4টা বাজলে পর সূর্যাস্ত যাওয়ার সম্ভাবনা তৈরি হলে পর মায়েরা রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছেন, কলেজ থেকে মেয়েটা আসছে না কেন, টিউশন থেকে ফিরছে না কেন, ছেলেকে খোঁজখবর করছেন, বাপ অফিস থেকে আসার আগেই ফোন করে বলছেন মেয়ে তো এখন আসলো না। বামফ্রন্ট সরকারের সময় রাত্র 1টার সময় মুসলিম মা বাচ্চাকে কুলে নিয়ে, আমি গল্প বলছি না, বিশালগড়ের কথা বলছি, নদীলাগ থেকে শীতের রাতে সেই মহিলা মুসলিম মা একা একা হেঁটে বিশালগড় থানায় এসে বলেছেন আমাকে বাড়িতে হেনস্থা করছে আমার পরিবারের লোকরা, আমি নিরাপত্তা চাই। আমি একটাই দৃষ্টান্ত দিলাম, ভোট রাত্র 1টার সময় ভোট দিচ্ছে, শীতের রাত, নির্বিঘ্নে ভোট দিয়ে মুসলিম মা বাচ্চাকে কুলে নিয়ে মাথায় ঘুমটা জড়িয়ে বাড়িতে ফিরে আসছেন নির্বিঘ্নে। আর আজকে কি হচ্ছে? আক্রান্ত মায়েরা বোনেরা বাড়িতে বিধ্বস্ত হয়ে যখন থানায় যাচ্ছেন, আমি সব থানার কথা বলছি না, কোনো কোনো থানায় গিয়ে তারা দেখছেন যারা তাদের ইজ্জত লুট করলো, এরা থানাদারের সঙ্গে বসে কোথাও চা বিস্কিট কোথাও চা মিষ্টি খাচ্ছেন। আর থানেদার দাঁতবার করে খিলখিল করে হাসতে হাসতে আপনার অমানবিক মানে চাউনি দিয়ে, কেন এসছেন জানি তো, বাড়িতে চলে যান, মামলা হবে না। যান এলাকায়, এই আপনাদের এলাকার যারা মানে গ্রামের মুরল মাতাব্বর আছে তাদের সঙ্গে কথা বলে মীমাংসা করুন। গ্রামের মুরল মাতাব্বর মানে কি? মণ্ডল, তারাই তো সব কিছু লুটপাট করছে। কাজী এর অর্থটা কি? এটাকে আইনের শাসন বলে? আপনি বলছেন মায়েরা বোনেরা নিরাপদে আছেন, প্রধানমন্ত্রী জেনে বলছেন না নিজেদের পিঠ বাঁচাবার জন্য এই সমস্ত কথাবার্তা বলছেন। আপনি যে মাঠে বক্তৃতা করছেন, মা বোনরা তো ছিল আপনার কথা শুনে হাততালি দিয়েছে, মাথা নুইয়ে বসে রয়েছে। আপনি বলেছেন স্লোগান দিতে, জয়ধ্বনি দিতে, তারা চুপ করে থেকেছে। সামনে আপনাদের অ্যারেঞ্জ যে কিছু ছেলে, তারা ছাড়া তো আর কাউকে তালি বাজাতে দেখা যায়নি। আমি তো ফুল এই ভিডিওটা আমি ওয়াচ করেছি, ওয়াচ করে কিন্তু আমি কথাগুলি বলছি। এই জায়গায় দাঁড়িয়ে এখন দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রীর মূল মাথা ব্যথা যেটা শেষের দিকে আলোচনা বোঝা গেল, বামফ্রন্ট কেন কংগ্রেসের সঙ্গে, কংগ্রেস কেন বামফ্রন্টের সঙ্গে কাছাকাছি আসলো? আপনারাই তো আপনাদের এনে দিয়েছেন। ঠিকই তো, আমাদের এই উভয় শক্তি তো উভয় শক্তির বিরুদ্ধে লড়াই করছে স্বাধীনতার পর থেকে। তাদের নীতি, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের কর্মসূচি, রাষ্ট্র চালনার পদ্ধতি আমাদের বিরুদ্ধে আছে, আমাদের বিকল্প বক্তব্য আছে। আমরা যেখানে সরকারে যাচ্ছি, রাজ্য সরকার সীমাবদ্ধ ক্ষমতা, তার মধ্যে দাঁড়িয়ে সীমাবদ্ধতার মধ্যে আমরা বিকল্পের সন্ধান দেওয়ার চেষ্টা করছি, লড়াই হচ্ছে। কিন্তু ত্রিপুরায় এই যে একটা ফ্যাসিস্টিক রুল চলছে, সংবিধানকেও কিছু করে রেখেছেন, আমি আগের কথাগুলি বলছি, রিপিট হয়ে যাবে। এরকম জায়গায় আপনারাই তো বাধ্য করেছেন আমাদের, এবং ত্রিপুরার মানুষও চাইছে এই অরাজকতা থেকে কি করে আমরা রক্ষা পাবো। দল মত নির্বিশেষে এদেরকে বিচ্ছিন্ন পরাস্ত করবার জন্য, ক্ষমতা থেকে উচ্ছেদ করবার জন্য সবাই এক হওয়ার চেষ্টা করুন। আমরা আবেদন করলাম গণতন্ত্রের জন্য, ধর্মনিরপেক্ষতার জন্য, শান্তির জন্য, সুস্থিতির জন্য। আসুন সবাই একসাথে আমরা দাঁড়াই। কংগ্রেস দল সমর্থন করলো, একটা আবেদনপত্র দেওয়া হলো, মানুষের মধ্যে সাড়া পড়লো, তারপরে ভোট আসলো, আলোচনা শুরু হলো। 13টি আসনে কংগ্রেস লড়বে, 47টা আসনে বামফ্রন্ট লড়বে। আমরা আসন ভাগ করলাম এবং পয়েন্ট একটাই, বামফ্রন্ট তার নিজের ইশতেহার দিয়েছেন, কংগ্রেস তার নিজের ইশতেহার দিয়েছেন, কিন্তু মূল পয়েন্ট একটাই, সেটা হচ্ছে এই দুঃশাসনের রাজত্বের
অবসান চাই। বিজেপির দুঃশাসনের হাত থেকে, ফ্যাসিস্টের রূপ থেকে ত্রিপুরার মানুষকে মুক্ত করতে হবে।